আপনার সাথে আমি কেন কথা বলবো? যে আমি 5 মাস আমার গর্ভে সন্তান, এই সন্তানটার আমি কি পরিচয় দেব? না, মামলার এতে বিচার পাইনি কে? আমি যে শুধু করে কিস্তি করে দিচ্ছি, আমি কিভাবে এতে চালাইতেছি? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ট্রাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর দায় চাপাতে। শিশু কেন পরিচয়হীন অবস্থায় থাকবে? স্বপ্ন ছিল পরিবারের অভাব ঘুচিয়ে দুবেলা দুমুঠো ভাত জোগানো। সেই স্বপ্নই যখন কাল হয়, তখন জীবন হয় নরকের চেয়ে ভয়াবহ। সীমাহীন দারিদ্র্যের বিপরীতে বিদেশে উচ্চ বেতনে কাজের প্রলোভন। এই সুযোগই লুফে নেয় মানব পাচার সিন্ডিকেট। উঠতি বয়সী তরুণীদের বিদেশে ভালো কাজ আর উজ্জ্বল ভবিষ্যতের হাতছানির টোপ। স্বপ্নগুলো এভাবেই পাচার হয়ে যায় দেশে দেশে। পৌঁছানোর পরই চোখে লালিত দীর্ঘদিনের স্বপ্নভঙ্গ। সম্মানজনক কাজের বদলে নেমে আসে নির্যাতনের খড়গ। পাসপোর্ট কেড়ে নিয়ে শুরু হয় সম্ভ্রমহানি, বাধ্য করা হয় দেহ ব্যবসায়। পরিবারের মুখে হাসি ফোটাতে দেশ ছেড়ে কেউ কেউ ফেরেন লাশ হয়ে, কেউ বা অনাকাঙ্ক্ষিত মাতৃত্বের বোঝা নিয়ে, আর অনেকে চিরতরে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। প্রশ্ন হলো, কারা এই নরপিশাচ? কেন থামছে না মানব পাচার? পেছনে কলকাঠি কাদের? এসব নিয়েই আমাদের আজকের ক্রাইম অ্যান্ড ফলো আপ। আমরা নাম দিয়েছি স্বপ্নের নামে সর্বনাশ। বয়স অল্প, চোখে অদম্য স্বপ্ন। পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় বিভোর বরিশালের কিশোরী মরিয়ম। সেই স্বপ্নের সুযোগটাই লুফে নেয় মুখোশধারী একদল মানুষ। ভালো কাজের প্রলোভন দেখিয়ে ছুড়ে ফেলে অন্ধকার জগতে। অনেক মারধর করলো, খানা টানা দিল না, অনেক জুলুম করলো আমার সাথে, অনেক টর্চার করছে আমাদের। পরে শেষকালে আমাকে বলতেছে যে আচ্ছা সমস্যা নেই, তুই এই ধরনের কাজ করবি না, তাহলে একটা কাজ কর, 2 মাস কি 3 মাস যদি এই কাজটা করস তাহলে 3000 রিয়াল উঠতে যাবে, তুই আমার টাকাটা দিয়ে তুই চলে যাস। পরে লাস্টে বাধ্যতামূলক কী করবো, জানটা তো বাঁচতে হইব মার, নাহলে তো আমার তো মারতে মারতে তারা মাইরেই ফেলেব, তখন আমি কি হইব আমার? মরার থেকে ভালো না একটু বাচ্চা খাওয়া, যদি ওখান থেকে ছাড়তে পারি। নাই না, ওইখানে জায়গায় মানে এক এক জায়গায় দিয়ে আসে অনেক বাঙালি দেখি কাজ করি, জ্বর বাঙালি কাজ করি, তাদের সাথে 2-একটা কথা বলি, তাদের সাথে বলি, কেউ ইচ্ছা থেকে আসে, কেউ আমার মতো জুলুম হয়ে আসে, মানে এরকম বিভিন্ন ধরনের মানুষ আসে এখানে। পরে একটা মেয়ের আমি বলি যে আপা আমি এরকম এরকম, আমাকে খলিল ভাই এরকম টর্চার করে এরকম করতেছে, তার 3000 রিয়াল দেওয়া শেষ হলে আমি দেশে চলে যাবো, এখন সে তো আমাকে ছাড়তেও আসে না, এখন আজকে প্রায় 2 মাস শেষ হয়ে যেতেছে, এখনো তার জিনটা শেষ হইতেছে না, বুঝলাম না। আর এই কথা বলাতে বলে যে আচ্ছা ঠিক আছে, খলিল ভাই তো এরকম না, খলিল ভাই অনেক ভালো মানুষ, আমরাও তার সাথে কাজ করি, তা আমি তো জানি সে ভালো মানুষ, সে তো এরকম না, এটা বলতেছে দোষ তোমার। আপনি কি হচ্ছে পরে ওই পতিতাবৃত্তির কাজ শুরু করলেন? মরিয়ম সৌদি আরবে পৌঁছার পরপরই পাসপোর্ট হাতিয়ে নেওয়া হয়। ফোন করায় নিষেধাজ্ঞা, কাজ না করলে মারধর। এটি তার স্বপ্নভঙ্গের প্রথম পরিণতি। ধীরে ধীরে বাড়ে নির্যাতনের ভয়াবহতা। পালাতে চেয়েও ব্যর্থ হন তিনি। পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে যখন দেশে ফেরেন, তখন মরিয়মের গর্ভে 5 মাসের সন্তান। লোকলজ্জার ভয় আর অনিশ্চিত ভবিষ্যৎ এখন তার নিত্য সঙ্গী। যখন আমাকে পুলিশে ধরে তখন আমি শুনতে পাই যে আমার বাচ্চা বেটে এবং আমার নাম মামলা আছে। পরে ওখানে আমি 5টা মাস জেল খাটার পরে আমি যখন আসি তখন আমি আরো চিন্তায় পড়ে যাই যে আমি 5 মাস আমার গর্ভে সন্তান, এখন আমি কি করব? আমি তো অনেক আশা নিয়ে গেছিলাম, আমার একটা ছেলে আছে, আমি ছেলেটারও বা কি মুখ দেখাবো? এখন তো আমি ছেলেটার দেখতে পারছি না, বা এই সন্তানটার আমি কি পরিচয় দেব? আমার যে দালাল পাঠাইছে তার তো কোনো খবর নাই, সে আমার একটা খোঁজ খবরও নেই সৌদি যাওয়ার পর। এখন আমার কি অবস্থা হবে বলেন? আমার যে অবস্থা হবে আমি তো কল্পনাও করি নাই। আমি তো অনেক আশা নিয়ে বিদেশ গেছিলাম, কিন্তু আমার এই আশা এইভাবে যে করবো আমি বুঝতেও পারিনি। এদিকে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে জীবনে থমকে গেছে রিজিয়া বেগমের। মরিয়ম ফিরলেও অমানসিক নির্যাতনে বোধশক্তি চিরতরে হারিয়ে ফিরেছেন তিনি। মানসিক ভারসাম্যহীন রিজিয়া নিজ ঘরেই এখন আগন্তুক।
পরিচয় গোপন করে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি এটিভিতে যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। দালালের মাধ্যমে না যাওয়ায় প্রথমে হতবাক হয় তারা, পরে অস্বীকার করে নারীদের বিদেশ পাঠানোর কথা। কারো মাধ্যমে আসছেন? কারো মাধ্যমে আসছেন? আমার বাসায় খালা কইলো যে আপনাদের এনসিপি গেছে তার মেয়েরা গেছে কোনো নাম? লিলি কোথা থাকে? কোথা থাকে? যার নাম বললেন? নিকুঞ্জ কই গেলে বাবা থেকে পরে প্রমাণ নিয়ে সাংবাদিক পরিচয়ে গেলে হামলা চালায় প্রতিষ্ঠানটির কর্মীরা। আপনি এইভাবে কেন বলতেছেন? আপনার সাথে আমি কেন কথা বলবো? এইভাবে আপনার সাথে কেন কথা বলবো? আপনি আগে কিছু জানাইছেন আপনাকে? না, আপনি আমাকে জানাইছেন আগে। আপনি আমার সাথে কেন কথা বলবেন? কালকে আসবে ওরা, না অফিসের কালকে কিসে? আসবে। উনি এখানে এক্সট্রা বাবু, আসলে উনি বুঝেন না। আপনি চলে যান এখন আপনি। এসব বিষয় দেখার দায়িত্ব জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির। তাদের কাছে অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। ভুক্তভোগীরা বলছেন সরকারি বিধিবিধান মেনেই বিদেশ গেছেন তারা। তাহলে প্রশ্ন, বৈধ পথে কিভাবে পাচার সম্ভব হলো? প্রলোভনে পাচারের শিকার শুধু নারীরাই নয়, দালালের খপ্পরে সর্বশান্ত হয়েছে অনেক পুরুষও। চলুন এবার আপনাদের দেখাবো সেই চিত্র। আবু সালে চৌধুরী পরিবারের অভাব ঘোচাতে কয়েক বছর আগে দালালের হাত ধরে পাড়ি দেন বিদেশে। তবে ভাগ্য বদলানো তো দূরের কথা, এখন তিনি শৃঙ্খলিত, মানসিক হাসপাতালের 4 দেয়ালে বন্দী। যে স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন, সে স্বপ্নই তাকে উপহার দিয়েছে এ জীবন। শুধু আবু সালেই নয়, দোহারের ইকরাশি গ্রামের অঙ্কুর পালের পরিণতিও একই। সুদিন ফেরানোর আশায় সর্বস্ব উজাড় করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিল তার পরিবার। সেই পরিবারটি এখন শুধু নিঃস্বই নয়, বরং ছেলের করুণ পরিণতির গ্লানিতে ভুগছেন নিজেরাও। বিচার চান সন্তানের এমন পরিণতির জন্য দায়ীদের। গেছে ছেলে ভালো আসলো, কয় মা কাম দেয় না, ঘরে আটকায় রাখছে, মামা মারছে, কয় মোবাইল টোবাইল সব নিয়ে গেছে। আর শিখাই নিয়েছে তুই দেশে যাবি, কবি আমি দেশে যামগা। ওই সে ঘরে আটকায় খাওয়ান দেয় নাকি মারছে। মারা চুটে 2-3 মাস হয়ে গেছে, পরে মাথার সমস্যা হয়েছে গা। তারা কয় আমরা পাঠানোর দরকার পাঠাইছি, তোমার পোলায় জায়গা কে জায়গা সমস্যা হয়েছে, তোর মারছ সমস্যা হয়েছে, তাই টিকিটের টাকা দিলাম, তাই হিসেবে দেখে পাঠিয়ে দিন লেখে। তাই 2-3 দিন আছে, শুক্রবার সোমবার টিকিট পেয়েছে, শুক্রবার আইপর কদিন আছে, সব মঙ্গল বুধ বিশ্ব শুক্র কদিন আছে, এই 2 দিন দেখে রাখলি নাকি সমস্যা যখন হয়ে গেছে গা। তোরা যা টিকিটের টাকা দেন, জায়গা কেটা খুঁজে আনবো। ভালো দিকে বিদেশ পাঠাইছি, তাই সমস্যা থাকলে বিদেশ নেয়। উনি পরীক্ষা নিয়ে দেয় নিছে না, তাই টিকিটের টাকা দিলাম, আমার পোলাটা আমার পাঠাই দিলেন নাকি। এই পোলাটা পাঠায় না দেন তো আমার পোলা এখন এই 1 বছর জেল খাইতে আমার পোলা পাগল হয়েছে গা। আমি যে সুদি করে কিস্তি করে দিচ্ছি, আমি কীভাবে চালাইতেছি। এখন আমি যে পোলা এই দুগা আজকে আটে গেছি, অন্তরা হয় না যে এই আলু পেঁয়াজ খামই না সুদি টানো। এতদিন যাই আসলাম 5 লাখ 6 লাখ টাকার মধ্যে এই ঢাকা যেতে পাসপোর্ট করছে, আগমন করছে, ঢাকা কদিন পর এই হাতে ছাপা, চোখের ফিঙ্গার, এইটা ওইটা এর কত আমার 1 লাখ টাকা লাগছে। অঙ্কুরের মায়ের দেয়া তথ্য মতে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ যায় অভিযুক্ত দালাল রাজা মিয়ার আস্তানায়। তবে গণমাধ্যমের উপস্থিতি টের পেয়েই কৌশলে গা ঢাকা দেন তিনি। প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন তার পরিবারের সদস্যরা। উনি তো আমাদের দেখে চলে গেল, পালাই গেল। কি কথা বলবে আপনাদের সাথে? আমরা আপনাকে দাওয়াত দিও আনি নাই, আর খুব হুট করে অঙ্কুর পালের কথা কইতেছেন। অঙ্কুর পাল তো 2 দিন যাব, এই 1 মাস হইছে মনে হয় বাড়ি আইছে, ওর খবরও তো পাইলাম না। আপনারা তো প্রথমে অস্বীকার করলেন একেবারে। অঙ্কুর পালের কথা বলি। আচ্ছা, আমি আরেকটা জিনিস আমাদের আপনাকে কোনো একটু জানতে চাই। পার্সোনাল বিজনেস না, প্লাস হচ্ছে কারো বাসায় যায় লোক জোগাড় করে নাই।
তারা নিজেরাই রিকোয়েস্ট করছে যে ঠিক আছে আমার একটা লোক আচ্ছা রিকোয়েস্ট যদি করে আপনারা কিসের থ্রোতে নিয়ে যান? এই সময় আসতেন না। হয়ে যেতেছে ওইটার কোনো সংবাদ নাই আপনারা ফালতু কাম নিয়ে আইছে। উল্টা উল্টা কোথায় কি গঙ্গরপাল বাড়ি আয় বয়ে রইছে ঘুমাইবার লাগছে হনাইছে। মানুষের স্বপ্নের সাথে প্রতারণা নিয়ে কি বলছে সংশ্লিষ্ট দপ্তরগুলো, চলুন এবার তাই দেখে আসি। বছর কয়েক আগে জর্ডান থেকে ফেরেন মানিকগঞ্জ সিংগাইরের জিয়াসমিন। একা গেলেও ফেরার সময় গর্ভে অনাকাঙ্ক্ষিত যন্ত্রণা। তার কোলজোরে এসেছে ফুটফুটে কন্যা সন্তান সাদিয়া। কিন্তু নিষ্ঠুর সত্য হলো জিয়াসমিন জানেন না এই সন্তানের পিতাকে। পৈশাচিক নির্যাতনের সেই অন্ধকার অধ্যায় তাকে উপহার দিয়েছে পিতৃ পরিচয়হীন মাতৃত্ব। গেছিলাম দালাল মাধ্যমে। আমাকে তো নাম হইলো আয়সা, তার ভাই বাস্তির জামাইয়ের নাম হইলো কাসম দালাল, দুজন মিলে পাঠাইছিল। ওর বগল যে দের এসেছিলাম আমি জানি না তো, ও মেয়ে খারাপ কাম করা হ্যাঁ। আমি কই আপনি কি খালি এই কামই করান, দেহ ব্যবসা করেন? কই হ, আমি খালি দেহ ব্যবসা করি। পরে ওর বগলতে 1.5 মাস পরে ওর তো পলাইছিলাম। পরে আব্বা কয় যে মা ও খালা দইরে ওর বাংলাদেশ দেব। মেয়ে ওই দেশে ইন্ডিয়া ছেলে হাতে বিয়ে হয়েছে। নাম হলো পিন্দা। দালাল বারে হলো বাকুম। আর এই যে এইবারে একটা এনে আয়সা হ্যাঁ মহিলা আছে। না গেলে মার কাছে 2 লাখ টাকা ছিল। পরে হ্যাঁ তাকে ওই করছি। পরে তার পরে হে মহিলা 20 টাকা মাইসে করতে হ্যাঁ পয়সা খাওয়ায়। সমাজের পাকা চোখ আর লাঞ্ছনা সয়ে চলেছেন এই নারী। রাষ্ট্রের কাছে তার প্রশ্ন, এই নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ কি? না কেন করেন না? করে নেই, মেয়ে আছে। এরকম যদি হয়তো কেউ আপনাকে আপনার মেয়ের সহ মেনে নিত বা মেয়ের পরিচয় দিতে চাইতো, এরকম কাউকে পান নাই? কে পাই? আপনার কি মনে হয় কেউ কি পরিচয় দিতে চাইবে? কে কি চায়? আর পরপুলাকে আর মেয়ে আর মানে নিব, কে নেবে না। মেয়ে আর পিতৃ পরিচয়হীন নাতনিকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জিয়াসমিনের মা। বিচারের আশায় আইনের আশ্রয় নিয়েছেন, দায়ের করেছেন মামলাও। তবে বছরের পর বছর কেটে গেলেও মেলেনি কোনো সমাধান। চোখের সামনে মেয়ের করুণ পরিণতি আর নাতনির অনিশ্চিত ভবিষ্যৎ দেখে এখন শুধুই হাহাকার করেন জিয়াসমিনের মা। ও আমার মেয়েরে আমি ওই যে সন্তান নিয়ে, আমার সন্তান ওই মেয়ে নাতেন যে নয়ে আসছে, আমার ওর বাপ নাই, ওর বাপের জন্য কাগজপাতি বানার পারছি না। ওর জীবনের শেষ আর ওই মেয়ের জীবনের শেষ। আমি কেমন কী করুম হয়ে যায় এখন? আমার তো কিছু করবে নাই। এ ফেলা করলাই ও ফেলা করলাই। মানুষ তো যে না করবার হেও কয়, আমি সহ্য করে খালি থাকি। আমি এই যে সরকারি আমি বিচার চাই, আর কোনো কিছু না। আমার বিচার পাইলে আমি হাজার হাজার আমার কিছু না। মামলার রীতি বিচার পাইনি কে, তারা কয় আমি বিচার দিম না। আমার এই যে কোচে যাওয়াই ওইব ওর বিয়ে দিতে পারতেছি না। বাচ্চাদের জন্য যেনটা আসে খালি কয় বাপ নাই। এই যে ওই যে তারা যায় বাইকে, আমার ভাল লাগে না। খালি আমার ভিতরে ছেলেবেলা এই যে আপনার আইসেন দেহে কথা বলতেছি, আমি বাড়ি থাকতে পারি না। ফাঁকে যাই বসে থাকি, বুঝছেন? ফাঁকে যাই বসে থাকি। ওই যে কালে ভাল লাগবো সেই কালে বাড়ি আসি। ইয়ার আগে আর বাড়ি আসি দে। আশেপাশে মানুষ এনে কইয়ে কী করবেন না, এনে কিছু করবেন নাই। ওর কই ও তো ভুল কর নাই, ভুল করছে ও সোনিয়া ভুল করছে। সোনিয়ার ওর তো আছে, মা বোন আছে, ব্যাকি আছে, ওর তো যাই নাই। এই যে মেয়েজারে কইয়ে কোনো না আছে আছে, মেয়েজারে কোনো কিছু পাওয়া যাবে না। এই ঘটনা হাতে আসার পর আবারও দালালের সন্ধানে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। এবার দালাল পাওয়া গেলেও মেলেনি সদুত্তর। মানুষ পাঠানোর কোনো কাগজপত্র আছে? না না না, আমি মানুষ পাঠাইনি। আপনার এই নুজামুই মিছে কথা কই দরকার আছে? আমি কোনো মানুষ পাঠাই, ওর মেয়েটা পাঠাইয়ে আমি ওর মেয়েটা আপনি পাঠাইলেন কেন? হ্যাঁ পুরা কইছে তাইতে পাঠাইছিলাম। 12-13 বছর আগে করছে, সেই কথা এনে কইল কামাইব। ওর মেয়ের আমি ভালো জায়গায় পাঠাইছিলাম আপা, বুঝছেন? ভালো জায়গায় পাঠাইলে এখন যে সে একটা বাচ্চা নিয়ে আসছে, হ্যাঁ ওর মেয়ের এনে নিছে অন্য মানসি, সেটা ওরা জানে, আমি জানি নাকি। তাহলে আপনি পাঠাইছেন কিভাবে? আমি তো পাঠাইছি ভালো জায়গায়, কাশিমরে দিয়ে ভালো জায়গায় পাঠাইছিলাম। আপনি জানলেন কিভাবে যে ওইটা ভালো জায়গা? কিরা আপনি গেছেন? না আমি জামকে, ওরাই তো কইছে আমার কাছে।
তাহলে ওরাই আপনি কইছে। আপনি পাঠাইলেন কেমনে? ওরাই আমার কাছে কইছে, কারা বুঝছেন? বলছেন? ওরা ওরা কারা? এই যে সেটিরে কি শরীরে কি বলছে? সেটিরে নতুন করে শুনে নিয়ে নতুন করে আর কিছু করবেন না এর মধ্যে। এসব অভিযোগ নিয়ে আমরা এবার যাই বিএমইটির মহাপরিচালকের কাছে। প্রথমে কথা বলার আশ্বাস দিলেও পরে অপারগতা জানিয়ে পাঠান পরিচালকের দপ্তরে। বললো যে কোনো তথ্য যদি লাগে তাহলে ডাইরেক্টরের সাথে কথা বলবো। অ্যাডমিন ডাইরেক্টর আমরা তো ওনার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। উনি আমাদেরকে এই কথা বললেন। সেখানেও সেই একই নীরবতা। পরিচালকও গণমাধ্যমের মুখোমুখি হতে নারাজ। কথা বললে অনুমতি লাগবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, এমনটিই জানান তার সহকারী। স্যারে বললেন যদি কোনো তথ্য নিতে চাচ্ছেন তাহলে আমাদের নিচে তথ্য কেন্দ্র ওখান থেকে তথ্য সাথে নিতে পারবেন। আর স্যারে বলছে যে এর মধ্যে আমার সাথে দেখা করার দরকার নেই, আর এই বিষয়গুলো গেলে আমাদের সাক্ষাৎ দিতে হলে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের যিনি ওনার সাক্ষাৎ দিতে হবে, আমাদের পারমিশন নাই। মিডিয়ার সাথে কথা বলছি স্যারে, হ্যাঁ বলছি স্যারের মধ্যে বলছে নাকি যে আজকের কথা মিটিং হয়েছে যে সচিবের সাথে কথা বলতে হবে। আমি তো যেটা আমার বলছে সেটা আমি জানালাম যে এটা অবস্থা বলেছে সাক্ষাৎ দিতে হলে আপনাকে সচিবের সাথে কথা বলতে সাক্ষাৎ করতে বলতে হবে, আমাদের প্রবাসী কল্যাণ সচিব আমাদের সাথে। এসব জানতে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের এবারের গন্তব্য প্রবাসী কল্যাণ ভবন। তবে সেখানেও একই চিত্র। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারাও। কথা বলবেন, আপনি বলেছিলেন যে আমরা বিএমইটি নিয়ে কথা বলবো। স্যারের কাছে বলিনি, স্যারের পিএসের কাছে বলছি। স্যারের কাছে সকালে যাইতে পারি নাকি? তুমি ভিতরে যাওয়া যাবে না। আপনার স্যারের পিএস বলছে কথা বলবেন। বলবে না তা বলে নাই, বলছে ব্যস্ত আছে, কখন কথা বলবে? সময় দিয়েছে? মিটিং আছে, মিটিং শেষ হলে তারপরে। ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করি। বলছে মিটিং চলতেছে তাই বলছে অপেক্ষা করে। আমরা বসবো? বলবো না কিনা আমি কি বলবো? আমার বলছে তারা সে ব্যস্ত আছে, মিটিংয়ে আছে। আমি কি মিটিং বলবো? আমার শেষে যা বলবে বলছে আমি কিনা সেটা সেটা আপনি জেনে আসবেন না? আপনি জেনে আসেন সেটা। আমরা বসবো কি চলে যাবো সেটা বলেন। আপনি বলতেছেন কথা বলবে, আপনি বলতেছেন বলবে কিনা তাও জানি না। আমাকে যেটা বলছে যে স্যার মিটিং আছে, ব্যস্ত আছে, আমি তো পরে তাই বলবো। পরে এটুকু বলছে। আমি আপনি কি কথা গিয়ে বল এটা জেনে আসেন যে আমাদের সঙ্গে কথা বলবে কি বলবে না। বললে আমরা বসবো, না হলে চলে যাবো। যে এখন আমাদের সঙ্গে কথা বলবেন না, তাই তো মনে হয়। বিদেশ ফেরত নারীদের অবস্থা বিবেচনা করে পুনর্বাসনের ব্যবস্থা করতে রাষ্ট্রের আলাদা মেকানিজম থাকা উচিত বলে মনে করেন ব্র্যাকের এই কর্মকর্তা। সময়ের মধ্যে আমি 7 জন মানে নারীকে পেয়েছিলাম যারা হচ্ছে প্রেগনেন্ট হয়ে দেশে ফিরেছিল, তাদের সন্তান কিন্তু ভূমিষ্ঠ হয়েছে। দেখেন 7 জন বিষয় না, বিষয় হচ্ছে একটা কেন শিশু কেন পরিচয়হীন অবস্থায় থাকবে, মানে এটা কিন্তু আমাদের রাষ্ট্রের কিন্তু একটা মেকানিজম থাকা উচিত। আমি তো পেয়েছি 7 জন, কিন্তু এর বাইরেও যে কতজন আছে সেটা তো মানে আমার জানা নাই, বা এই তথ্যটাও কিন্তু আমার মানে রাষ্ট্রের কাছে নাই। কিন্তু এরা তো দেশের অর্থনীতি চাঙ্গা করতেই কিন্তু তারা কিন্তু বিদেশে পাড়ি জমিয়েছিল একটা সুন্দর ভবিষ্যতের জন্য। কিন্তু এই যে ফিরে আসলো এই অবস্থায়, এই বাচ্চাগুলোর এখন ভবিষ্যৎ কী হবে, কী পরিচয় দেবে? দেখেন 9 বছর হয়ে গেছে, সে কিন্তু তার পরিচয় জানে না। আর কিছুদিন পর এই বাচ্চাটাকে এই রাষ্ট্র কী জবাব দেবে যে তার পিতৃ পরিচয় কী? যদি বাংলাদেশে হতো তাহলে হয়তো বলতো বাবা চলে গেছে, মারা গেছে, কিন্তু কমিউনিটি তো জানে, সমাজ তো জানে যে সে বিদেশ থেকে হয়ে আসছে। তো এগুলোর জন্য আমাদের পুনর্বাসন পরিকল্পনা থাকা উচিত। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আরও মানে এই ধরনের মানুষগুলো, বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা হয়ে ফিরে আসে, যারা বাচ্চা নিয়ে ফিরছে, অথবা যারা মানসিক ভারসাম্য ফিরছে, এদের জন্য আলাদা একটা পুনর্বাসন পলিসি থাকা দরকার, যার অধীনে শুধু ওই ব্যক্তি না, ওই পরিবারটা কীভাবে ইন্টিগ্রেশনের আওতায় আসবে, ওই বাচ্চাটা কীভাবে স্কুলে পড়বে, এই দায়িত্বটা কিন্তু আমাদের ওইজানাস কল্যাণ বোর্ডের মাধ্যমে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমেই কিন্তু উদ্যোগ নিতে হবে। দেখেন রাষ্ট্র চাইলেও অনেক কিছুই পারে। রাষ্ট্র চাইলে কিন্তু ওই বাচ্চাটার মানে হচ্ছে তাকে কিন্তু জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিতে পারে। কিন্তু এখন আমাদের দেশের সিস্টেমে বাবা মার দুজনেরই কিন্তু জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রয়োজন। সেক্ষেত্রে তার বাবাই তো নাই, তাহলে কি সার্টিফিকেট সেখানে সাবমিট করবে? তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করি বা আমি আশাবাদী যে আমাদের রাষ্ট্র বা প্রবাসী মন্ত্রণালয় হয়তো এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে বা এই ধরনের পলিসি তৈরি করবে, যারা এই ধরনের পরিস্থিতির শিকার হবে তাদের পাশে তারা দাঁড়াবে। একই সাথে এক্ষেত্রে বিএমইটি ছাড়পত্র থেকে শুরু করে এয়ারপোর্ট পার হওয়ার পেছনে রাষ্ট্রের অসাধু কর্মকর্তাদের দায়ী করেন তিনি।
আমাদের দেশের যে মানে সিস্টেমগুলো আছে এগুলাকে কিন্তু একটা চক্র কিন্তু মানে এগুলোকে ব্যবহার করে। যদি বলি যে এয়ারপোর্টে আপনারা শুনেছেন বডি কন্ট্রাক্ট নামে কিন্তু মানে একটা মানে প্রথা আছে, যেটা হচ্ছে অবৈধভাবে মানুষকে কিন্তু ইমিগ্রেশন পার করে থাকে। এবং শুধু ওখানে না, আপনি জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতেও দেখবেন যে এখন হচ্ছে মানে ওয়ান স্টপ সার্ভিসের নামে কিন্তু কর্মী বিএমইডিতে আসে না, কিন্তু তার নামে কিন্তু রিক্রুট এজেন্সিগুলো কিন্তু আপনার বের করে নিচ্ছে, আপনার স্মার্ট কার্ড বের করছে, এবং তারা কোনো না কোনোভাবে এয়ারপোর্ট ম্যানেজ করেই কিন্তু তাদেরকেই করা মানে বিদেশে পাঠানো হচ্ছে। যদি আপনি দেখেন যে দেখেন এত পরিমাণ মানুষ গেছে, আপনি মালয়েশিয়া বলেন বা বিভিন্ন দেশে অবৈধভাবে যাচ্ছে, এটা কিন্তু চাইলে কিন্তু আমার দেশের রাষ্ট্র কিন্তু প্রতিরোধ করতে পারে। কিন্তু কিছু অসাধু চক্র যারা এইটার সাথে যোগ সাজিশে কাজ করে, এই মানব পাচারকারীদের সাথে কাজ করে মানে সামঞ্জস্য রেখেই কিন্তু একটা অর্থের বিনিময়ে কিন্তু এই জনশক্তি ব্যুরো হচ্ছে ছাড়পত্র থেকে শুরু করে একবারে ইমিগ্রেশন পার করা পর্যন্ত কিন্তু একটা পুরো চেন কাজ করে। আসলে এখন সময় আসছে, আমরা নতুন সরকার আসছে, মানে মানে অনেক কমিটমেন্ট নিয়ে আসছে। আমার বিশ্বাস যে তারা এই বিষয়টি দেখবে এবং এই চক্রটাকে ভাঙার চেষ্টা করবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কোনো একক দালাল নয়, সিস্টেমের ভেতর থাকা কিছু মানুষের প্রশ্রয়েই গড়ে উঠেছে এসব দালাল চক্র। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তাদের হাত ধরেই চলে নির্বিঘ্নে মানব পাচার। সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের গলদও তুলে ধরেন তিনি। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি একটা কমন জিনিস, যে ইলিগাল মাইগ্রেশন, যেটাকে আমরা অনেক সময় ট্রান্সন্যাশনাল ক্রাইমের অংশ হিসেবে দেখি। এখানে অনেক ভিকটিম, তারা ভিকটিমাইজ হচ্ছে বিশেষ করে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে। আপনি দেখবেন যে আমাদের এই যারা জনগোষ্ঠী যারা ভিকটিম হচ্ছে, তারা কিন্তু অধিকাংশ তারা আনএডুকেটেড এবং তারা খুব বেশি সচেতন না। এজন্য তাদেরকে অনেকভাবে মিসগাইড করা হয়, কারণ তাদের ভিসার মধ্যে লেখা থাকা একটা, তাদেরকে বলা হয় আরেকটা। সেই জন্যই তারা যখন তাদের নিজস্ব ওই কর্মস্থলে যখন যায়, তারা তাদের যে ডিজায়ার্ড যে জবটা এবং তাদেরকে যে জবটা দেওয়ার কথা সেটির মধ্যে দেওয়া হয় না। এবং এই ক্ষেত্রে দালাল চক্রের মধ্যে একটা সংযোগ আছে, সেটা হচ্ছে আমাদের যারা ম্যান পাওয়ার নিয়ে কাজ করে, এবং তাদের মধ্যে একটা বিশাল একটা কমিউনিকেশন এখানে আছে, এবং তারা সেগুলোর সাথে যোগাযোগ রেখেই তারা এই অপরাধ চক্রটা অনেক স্ট্রংলি কাজ করতেছে। কোনো একটা ইনসিডেন্ট যখন হয়, তখন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে আমরা শুধুমাত্র এখানে ল এনফোর্সমেন্টটা দেখি, তাদের যদি কেউ অনিয়ম করে সেটা আমরা দেখি। আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ট্রাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর দায় চাপাতে, আবার বেমিটে তারা ট্রাই করে অনেক সময় এই দুটির উপর দায় চাপাতে। এজন্যই আমরা যেটা দেখি, এখানে সরকারি যেসব এজেন্সি একসাথে কাজ করে, তাদের ইউনিফর্ম কোনো এখানে স্কিম নাই। এই যে ইউনিফর্ম কোনো স্কিম না থাকার কারণে, তাদের মধ্যে একটা কোঅপারেশন না থাকার কারণে এই সমস্যাগুলো আরো অনেক বেশি বাড়তেছে। এখনই সঠিক ব্যবস্থা না নিলে অচিরেই বড় বিপর্যয়ের আভাস দেন এই অপরাধ বিশেষজ্ঞ। বাংলাদেশের জনগণ বলি বা বাংলাদেশের অনেক মানুষ তারা বিদেশে যায় একটা স্বপ্নের জন্য, এবং সেই স্বপ্নটা তারা প্রথমত ফেস করতে পারেই না, পরবর্তী তারা উল্টা ভিকটিম এবং ডবল ভিকটিম হয়ে আসে। তার মধ্যে একটা সবচেয়ে কনসার্নিং হচ্ছে, অনেক আমরা নারীদেরকে দেখি তার প্রেগনেন্ট হয়ে আসতেছে। এজন্য এখানে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রের এখানে ভাবনার একটা বিষয় আছে যে আসলে তাদের ভবিষ্যৎ কী হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো সাজেশন থাকবে। প্রথমত তাদের একটু রিহেবের জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। যেভাবে আমরা অনেক বিভিন্ন অপরাধের জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা রিহেব সেন্টার ডেভেলপমেন্ট করি, ঠিক সেমভাবে যেসব আমাদের নারীরা বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে প্রেগনেন্ট হয়ে আসতেছে, তাদের প্রথমত একটা রিহেব সেন্টার তৈরি করা এবং সেখানে তাদের পরিচর্যা করার বিভিন্ন স্কিম ডেভেলপমেন্ট করতে হবে। এবং আমি যদি বলি, ভবিষ্যতে রাষ্ট্রের এগুলো নিয়ে ভাবতে হবে এবং এগুলো নিয়ে এমন একটা আইন তৈরি করতে হবে, এমন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে, যেসব ডেভেলপমেন্টের পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা সমাজের যে মেইনস্ট্রিম সোসাইটি, সেখানে যাতে তাদের জন্য আমরা একটা অ্যাডাপ্ট করাতে পারি, তাদেরকে মেইনস্ট্রিম সোসাইটিতে যাতে আমরা তাদের সাথে একদম মিশিয়ে দিতে পারি, এবং স্বাভাবিক জীবনযাত্রার যে একটা প্রসেস, সেখানে যাতে তাদের আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি, সেই বিষয় নিয়ে রাষ্ট্রের ভাবনার অনেক বিষয়। মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযোগ পুরনো, কিন্তু তাদের কারণে সৃষ্ট বিপর্যয়ের দায় কার, আর ভুক্তভোগীরা বিচার পাবে কবে? আমরা চাই এসব প্রশ্নের সুরাহা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপই পারে এই অভিশাপ থেকে মুক্তি দিতে। আমাদের এই অনুসন্ধান অব্যাহত থাকবে। দর্শক, আপনার চারপাশে ঘটে যাওয়া অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির চিত্র তুলে ধরবে ক্রাইম এন্ড ফলো আপ।
এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, ইমেল করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, ফিরবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, যেখানেই অসঙ্গতি সেখানেই ক্রাইম অ্যান্ড ফলো আপ।